স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে এবারের অনুষ্ঠানটা শুরু করছি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এবছর কি কি খেলা রয়েছে সেগুলো নিয়ে। গত বছর বাংলাদেশের পারফরমেন্সটা কেমন ছিল সেগুলো নিয়েও কথা বলবো। আমার সঙ্গে আছেন যথারীতি মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। থ্যাংক ইউ। নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। বাংলাদেশ আসলে মানে ভালো মন্দের মিশেলে একটা বছর কাটিয়েছে 2024। সেখানে বাংলাদেশের কিছু স্মরণীয় জয় ছিল, অনেক সিরিজে আমরা দেখি যে হোয়াইট ওয়াশও হয়েছে। সব মিলিয়ে যদি বাংলাদেশের পারফরমেন্সটা যদি একটু বলতেন। রাউন্ড আপটা আসলে আমাদের আগেই করা উচিত ছিল, কিন্তু আমরা এই বছর কি কি খেলা রয়েছে সেটার আগে গত বছর আমরা কীরকম করেছি সেটা নিয়ে একটু কথা বলা দরকার। প্রথমে যদি আমরা টেস্টের দিকে যাই, টেস্টে কিন্তু এই বছর আমরা রেকর্ড পরিমাণ টেস্ট খেলা হতো, এখন মানে সমান সমান হয়েছে। আমরা 10টা টেস্ট খেলেছি, যেটা আমাদের আরও বেশি হতো। আফগানিস্তান সিরিজটা না হওয়ার কারণে, সেই টেস্ট সিরিজটা না হওয়ার কারণে 12টা হয়নি। 10টার মধ্যে কিন্তু আমরা মোটে 3টা জিতেছি। এই রেশিও বললে সবাই বলবে যে এটা খুবই খারাপ রেশিও, আমরাও ধরছি যে খুব খারাপ রেশিও, কিন্তু 3টাই আমরা অ্যাওয়েতে জিতেছি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনার তো নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগেই আমরা পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছি। এরপরে লাস্ট রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের সাথে 1-1 ড্র টেস্ট সিরিজটা ড্র করেছি, সেখানে একটা টেস্ট জিতেছি। এক্ষেত্রে এই 3টা টেস্ট জিতেছি। এছাড়া বাকি যেই টেস্টগুলো ছিল, যেমন ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, তাদের সাথে কিন্তু আমরা ঘরের মাটিতে হেরেছি। ইন্ডিয়া সফরে হেরেছি, আর ঘরের মাটিতে তো সাউথ আফ্রিকার সাথে হেরেছি। সো সেক্ষেত্রে এই যেই মানে টেস্টের যেই দিকটা ছিল, সেখানে আমরা ইন্টারন্যাশনালি আসলে বলতে হবে যে সাকসেসফুল না, ইন্টারন্যাশনালি সফল। ঘরের মাঠে আমরা যেগুলো এক্সপেক্ট করেছিলাম যে ফাইট দিতে পারবো, সেগুলাই মিরপুরের মাঠে ফাইট দিতে পারিনি। সো সেই ক্ষেত্রে আপনি পাকিস্তানের সিরিজটা যদি প্রথমে ধরেন, সেটা দুর্দান্ত ছিল। এবং লাস্টে তো ওয়েস্ট ইন্ডিজ আমরা এত বছর খেলার পরে শেষ পর্যন্ত হারাতে পেরেছি। এটা সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এবারে টেস্টের সাইকেলে। এরপর যদি আমরা ওডিআইতে যাই, ওডিআইতে কিন্তু আমরা সবচেয়ে স্ট্রং। আমরা ফরম্যাট যতগুলো 3টা ফরম্যাটের মধ্যে ওডিআইতে বাংলাদেশ সবসময় স্ট্রং ছিল, কিন্তু এইবার ওডিআই সিরিজে ওডিআই কিন্তু আমরা অতটা ভালো খেলতে পারিনি। মোটে 3টা মনে হয় সিরিজ ছিল, সেখান থেকে মাত্র একটা জিতেছি। কারণ টি-20 বিশ্বকাপটা ছিল, সেই কারণে কিন্তু আমরা মুষ্টিমেয় ম্যাচই টেস্ট হয়তো বা টি-20 এই দুই ফরম্যাটই খেলেছি বেশি। এই কারণে আমাদের আসলে ওয়ান ডে খুব বেশি খেলা হয়নি, কিন্তু তার মধ্যেও আসলে সফলতা কম। কারণ আপনি দেখবেন যে 3টা সিরিজের মধ্যে একটা সিরিজে আমরা মাত্র জয় পেয়েছিলাম, সেটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে। এছাড়া কিন্তু আফগানিস্তান এবং রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের কাছে কিন্তু আমরা হোয়াইট ওয়াশ হয়েছি। সো ওয়ান ডেতে রেশিও দেখলে দেখা যাবে যে বেশি একটা ভালো হয়নি। টি-20 সিরিজ আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন, ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা এবার প্রথমবারের মতো সুপার 8-এ গিয়েছিলাম। সো এটা একটা বড় সাফল্য। তবে আমাদের কিন্তু এটা একটা ব্যর্থতাও যে আমাদের কিন্তু সেমিফাইনালে যাওয়ার একটা সুবর্ণ একটা সুযোগ ছিল, আমরা সেই সুযোগটা নিতে পারিনি। তাহলে হয়তো আমাদের সাফল্যের পালকে আরেকটা যুক্ত হতে পারতো, একটা ভালো এক্স্যাক্টলি। মানে টি-20 সিরিজটা আমরা কিন্তু খুব ভালোভাবে শেষ করতে পারতাম। এবার কিন্তু রেশিওটাও ভালো, 24টা টি-20 খেলেছি, তার মধ্যে 12টা জিতেছি। এটা কিন্তু মানে বছরে হাইয়েস্ট বলা যেতে পারে। সো সেই ক্ষেত্রে মানে 50-50, হ্যাঁ 50-50 আমরা লাস্ট টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু খুব দারুণভাবে হোয়াইট ওয়াশ করেছি। সো সেই ক্ষেত্রে টি-20 ফরম্যাটটায় বাংলাদেশের কিন্তু উত্থান হচ্ছে। আর ওয়ার্ল্ড কাপের কথা তো বললাম, সুপার 8-এ কিন্তু আমরা খুব ভালো শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম, তারপরে নেপাল, তাদের হারিয়ে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে গিয়েছিলাম। সেকেন্ড রাউন্ডে ভারত অস্ট্রেলিয়ার কাছে কিন্তু জিততে পারিনি। কিন্তু এইভাবে যদি আগাতে থাকি তাহলে হয়তো নেক্সট ইয়ার বা সামনে টি-20 সিরিজগুলোতেও আমরা ভালো খেলব। আমার একটা জাস্ট ছোট একটা সম্পূরক প্রশ্ন, যে বাংলাদেশের যে টি-20-তে এই যে একটা উত্থান, এটার পেছনে কি বাংলাদেশের পেসারদের যেই অবদান, সেটা এই কারণেই কি বাংলাদেশ টি-20-তে ভালো করছে, নাকি ওভারঅল আমাদের ব্যাটাররা কিন্তু পুরো মানে বছর জুড়েই আমাদের কিন্তু টপ অর্ডার ব্যাটাররা ভুগিয়েছে? লিটন কুমার দাস ফর্মে নেই, শান্ত ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি, তাহির হৃদয় মাঝে একটা সময় অফ ফর্মে ছিলেন। তাছাড়া আমরা কিন্তু সাকিব আল হাসান, তারপরে এই মুশফিক রহিমরা ওয়ান ডে খেলেন, তারাও কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে। টি-20-তেও সাকিব আল হাসান বেশি ভালো করতে পারেনি। অবশ্যই আপনি যেটা বলছিলেন যে পেসারদের তো অনেকদিন ধরে আসলে উত্থান হচ্ছে। এই বছরই আপনি যদি দেখেন, পেসাররা কিন্তু স্পিনারদের থেকে অনেক উইকেট বেশি পেয়েছে। এর আগে কিন্তু স্পিনের দাপট ছিল আমাদের, স্পিনাররা অনেক বেশি উইকেট পেসার পেতাম। পেসারের এত বেশি উইকেটের ফলেই কিন্তু অনেকগুলো ম্যাচ আমরা জিতেছি।
এই যে ফার্স্টে টপ অর্ডারের কথা বলছিলেন, সেই সমস্যা কিন্তু এই যে অনেকদিন ধরে রয়েছে। ইনজুরির কারণে শান্ত অনেকদিন ধরে ন্যাশনাল টিমে খেলতে পারেনি, লাস্টে খেলতে পারেনি। এর আগে যতদিন খেলেছেন ফর্মে ছিলেন না, লিটন দাসের ফর্ম নেই। তো আমাদের ওপেনিং যে স্লট সেখানে কিন্তু আসলে দুর্বলতা রয়েছেই। তানজিদ হাসান তামিমও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন, তিনি কিন্তু পারেনি। প্রায় বছর জুড়েই কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে দলের সঙ্গে ছিলেন। সো তাদের কাছে আমাদের পারফরম্যান্সটা এবার পাইনি। আসলে মিরাজ অনেক সাপোর্ট দিয়েছে। মিরাজ আপনি ব্যাটে ব্যাটে বলে বলে সব সব দিকে অনেক সাপোর্ট দিয়েছে, একটা অলরাউন্ডার রোল পালন করেছে, যেটা সাকিবের কাছ থেকে আমরা বেশিরভাগ সময় পেয়ে এসেছি। কিন্তু সাকিব যতটুকু খেলেছে ব্যাটিংয়ে অতটা আমাদের সাপোর্ট দিতে লাস্ট পারেনি। বিপিএলটা থেকেই কিন্তু সাকিবের ফর্মটা একটু পড়তির দিকে ছিল। সাকিবের ক্যারিয়ারটা এই বছর, আজকে যেহেতু বছরটা শুরু হলো, এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আসলে শেষ হওয়ার কথা ছিল, সেটা আসলে হচ্ছে না যে কোনো কারণে। বিপিএল, হ্যাঁ, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা তাকে পাবো নাকি সেটাও এখনো নিশ্চয়তা নেই। সেই পাওয়ার সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ। আর সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু আগামী বছরটা শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। এখন আমরা জানি যে রানিং বাংলাদেশ প্রিমিয়ার লিগটা চলছে, এরপর আসলে বাংলাদেশের কোনো ইন্টারন্যাশনাল সিরিজ নেই, একদম ডিরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে। এরপরে কি কি সিরিজ আছে যদি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই, ফার্স্টে বলে নিই একটু। চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু অনেক জল ঘোলা হয়েছিল, কোন হোস্ট হবে। পাকিস্তান যেহেতু হোস্ট, ইন্ডিয়া যাবে না। পরে কিন্তু হাইব্রিডে যাওয়া হয়েছে, যেখানে দুবাইতে খেলা হবে বাংলাদেশে, সেইখানে তো বাংলাদেশের ম্যাচগুলো রয়েছে। এরপরে যদি দেখি আমরা, জিম্বাবুয়ে আসবে বাংলাদেশের মার্চে, সেখানে কিন্তু 3টা ওডিআই এবং 3টা টি20 রয়েছে। এরপরে বাংলাদেশ পাকিস্তান সিরিজের জন্য মেতে যাবে, সেখানেও 3টা ওডিআই 3টা টি20 সিরিজ। বাংলাদেশের এই পাকিস্তান সফরটা কিন্তু মানে হওয়ারই কথা ছিল। বাংলাদেশ যেহেতু এর আগে টেস্ট সিরিজটা খেলেছিল পাকিস্তানের মাটিতে, এবার হয়তো মানে এবার সীমিত ওভারের ফরম্যাটের সিরিজটা খেলবে, সেখানে 3টা ওয়ানডের সঙ্গে 3টা টি20 রয়েছে। এইখানে পাকিস্তান সফরে গেলে কিন্তু আমাদের একটা মানে ভালো সুযোগ রয়েছে। মেতে যেহেতু খেলা, আপনি তখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি ওখানে খেলবেন, সো পাকিস্তানে গিয়ে কন্ডিশনটা খুবই ভালো বোঝার অনুযায়ী সুযোগ আছে। কন্ডিশন ভালো সুযোগ রয়েছে। এরপরে কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কায় ট্যুর রয়েছে, সেখানে কিন্তু ফুল কমপ্লিট সিরিজ, 2টা টেস্ট রয়েছে, 3টা ওডিআই এবং 3টা টি20 রয়েছে। এবছরের শুরুতে আমরা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা দিয়ে কিন্তু বছরটা শুরু করেছিলাম, সেখানেই একমাত্র ওয়ানডে সিরিজটা যেটা আমরা সেটা জিতেছিলাম। এবার হয়তো শ্রীলঙ্কাকে আবারও মানে বাংলাদেশের সামনে হারানোর একটা সুযোগ থাকবে। এরপরে সবচেয়ে মোস্ট প্রবাবলি সবচেয়ে বড় ট্যুর হচ্ছে মানে হোম সিরিজ বাংলাদেশে, সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে অগাস্টে ইন্ডিয়া আসার কথা রয়েছে। সেখানে 3টা ওডিআই এবং 3টা টি20 সিরিজ রয়েছে। এরপরে হচ্ছে এশিয়া কাপ রয়েছে সেপ্টেম্বরে। এশিয়া কাপটা কিন্তু ইন্ডিয়াতে শিডিউল করা হওয়ার সম্ভাবনা না, শিডিউল করা রয়েছে, এবং 27 হচ্ছে বাংলাদেশ হোস্ট হবে। সো সেই ক্ষেত্রে এশিয়া কাপ যেহেতু পাকিস্তানের সাথে এখন কথা হয়েছে যে হাইব্রিড মডেলে কথা হবে, সেক্ষেত্রে হয়তো আমরা শ্রীলঙ্কাতেও দেখতে পারি যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মিলে বা দুবাই মিলে হচ্ছে পুরো এশিয়া কাপটা করবে। সো সেপ্টেম্বরে এই ট্যুরটা চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সবচেয়ে বড় গ্লোবাল ট্যুর বাংলাদেশের জন্য, বাইলেটারাল সিরিজ বাদে। এরপরে কিন্তু বছরের শেষে আবার ওয়েস্ট ইন্ডিজের আমাদের দেশে আসার কথা রয়েছে। আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় প্রতি বছরই খেলে থাকি, এটারই একটা ধারাবাহিকতা। আসলে এই বছরও আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবো, তবে এখানে কিন্তু কোনো টেস্ট নেই, এটা কিন্তু খুবই অবাক করার মতো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা কিন্তু টেস্ট খেলি বেশিরভাগ সময়, মানে সিরিজগুলোতে ধরেন 2টা টি20 বা 3টা ওয়ানে থাকে, সেই সঙ্গে 1টা-2টা টেস্ট থাকে। এবার আসলে তাদের সঙ্গে আমরা টেস্ট খেলছি না। এবার গত বছর আমরা যেমন 10টা টেস্ট খেলেছিলাম, এবার কিন্তু টেস্টের আমি যা দেখছি সেখানে কিন্তু টেস্ট খুবই কম। খালি শ্রীলঙ্কার সাথে টেস্ট রয়েছে, এবং বছরের শেষে নভেম্বরে আয়ারল্যান্ড আসার কথা রয়েছে, সেখানেও একটা কমপ্লিট সিরিজ। সেখানে 2টা টেস্ট রয়েছে, 3টা ওডিআই এবং 3টা টি20 রয়েছে। আর যেহেতু এবছর সম্ভবত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এই ফাইনালের পরে নতুন সাইকেলটা শুরু হলে আমরা আসলে জানতে পারবো যে বাংলাদেশের আরও কি কি টেস্ট সিরিজ রয়েছে। আমরা এখানে যে সীমিত ওভারের সিরিজগুলো দেখছি, তার সঙ্গে আসলে 1-2টো টেস্ট আসলে যোগ হয়ে যাবে। হ্যাঁ, তখন বোর্ডের সাথে কথা বলে হয়তো যুক্ত করা হবে। বাংলাদেশ কিন্তু এই বছরটা শেষ করবে আয়ারল্যান্ড ট্যুর দিয়ে, সেখানে কিন্তু 2টা টেস্ট, 3টা ওয়ানডে এবং 3টা টি20, একদম পরিপূর্ণ একটা সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে। আমি যতটুকু জানি এখন পর্যন্ত মনে হয় বাংলাদেশের টেস্ট খেলা হয়নি, যতটুকু না মনে হয় না, এখনো মনে হয় টেস্ট খেলা হয়নি। তাহলে হয়তো বা ওদের সাথে নতুন প্রতিপক্ষ, তাদের সঙ্গে আরেকটা টেস্ট সিরিজ আমরা আসলে দেখতে পারবো সব মিলিয়ে। তো আপনি কি আশা করছেন যে বাংলাদেশ কি মানে এবছর আমরা দেখতে পাচ্ছি ওয়ানডে এবং টি20 যেহেতু আমাদের কাছে শিডিউলটা আছে, এই ফরম্যাটগুলোতে বাংলাদেশের উন্নতিটা খুবই চোখে পড়ার মতো। বাংলাদেশে প্রচুর পেস বলার উঠে আসছেন, ব্যাটাররা ভালো করছেন। আমরা জানি যে বাংলাদেশের পাইপলাইনে এক ঝাঁক ওপেনার, এক ঝাঁক ব্যাটার আসলে অপেক্ষা করছেন।
এই বিপিএলটা আসলে অনেক কিছুর ভাগ্য করে দিতে পারে, আপনার কি মনে হয়? এখন পর্যন্ত বিপিএল দেখে কিন্তু খুবই স্যাটিসফাইড আমি, কারণ দেশি প্লেয়াররা পারফর্ম করছে। বিদেশিরা অত বড় বড় নাম এখনও না আসলেও বা যত যত বিদেশি প্লেয়ার আসুক, দেশি প্লেয়াররা যতদিন পারফর্ম করবে বিপিএল তত সৌন্দর্য পাবে। সেক্ষেত্রে দেশি প্লেয়াররা যেহেতু পারফর্ম করছে, আজকে বেশি দিন হয়নি, মাত্র 2 দিন হয়েছে, সো এই পুরা টুর্নামেন্ট পরে আমরা যখন স্ট্যাট দেখব তখন আসলে বুঝতে পারবো যে দেশি প্লেয়ারদের পারফরমেন্সটা কীরকম হয়, এবং সেইটা ধরেই কিন্তু আমরা সারা বছর একটা ক্যালকুলেশন বা ধরে নিতে পারি যে কী হতে আমরা পারে। কিন্তু লাস্ট বিপিএল থেকে কিন্তু আমরা জাকের আলী অনেককে পেয়েছিলাম, নাহিদ রানাকে পেয়েছিলাম, সেই সেই কিন্তু ধারাবাহিকতাটা যদি আমরা ধরে রাখতে পারি, এইবারের বিপিএল থেকে যদি আমরা অন্তত 2টা ভালো প্লেয়ার বের করতে পারি, তারা যদি সারা বছর বাংলাদেশকে সার্ভিস দিতে পারে, তাহলে আমি মনে করবো এবার যেমন আমরা জিশান আলমকে নিয়ে খুবই আশাবাদী যে তবে শুরুটা খুব একটা ভালো হয়নি, ডাক মেরেছেন, তবে নিজের প্রথম বলটাতে উইকেট পেয়েছেন, এটা আসলে খুবই চমকপ্রদ একটা বিষয়। সো সেই ক্ষেত্রে দেখা যাক নতুন প্লেয়ার যারা রয়েছে, যারা আসছেন, আজিজুল হাকিম রয়েছেন, সো এই প্লেয়ারগুলোকে আসলে নার্সিং করতে হবে, এবং করলে পুরো বছরে কিন্তু আমরা আসলে একটা রোডম্যাপ করতে পারবো। আর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে যেহেতু শুরু হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি যদি ভালো করতে পারে, বাইলেটারাল সিরিজগুলো কিন্তু দেখা যাবে যে অটোমেটিকলি কনফিডেন্স আসবে এবং আমরা হয়তো ভালো খেলবো। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দর্শক, ক্রিক ফ্রেন্ডজি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।